আমি একটা বেসরকারি অফিসে কাজ করতাম। বাবা বেশ কিছু টাকা পয়সা জমিয়ে গিয়েছিলেন। বিয়ে করিনি, তাই খুব সচ্ছলভাবেই চলে যেত। আমি যে বেসরকারি অফিসে কাজ করতাম সেটা ছেড়ে দিলেও আমার নেহাত কোনো অসুবিধা হতো না, কিন্তু শুধু শুধু বাড়িতে বসে থাকতে আমার ভালো লাগে না, তাই এই কাজটা নেওয়া। এরই মাঝে হঠাৎ করে আমার জন্ডিস ধরা পড়ল। একেবারে বিছানা সজ্জা হয়ে পড়লাম। একটা চাকর ছিল, তার সেবা শুশ্রূষায় জন্ডিস মাসখানেকের মধ্যে সেরে উঠল, কিন্তু শরীর এতই দুর্বল যে বেশিক্ষণ হাঁটাচলা করতে পারি না। মাথা ঘোরে, শরীর ঝিমঝিম করে, খাওয়ার রুচি নেই। কোনো কিছু খেলেই পেটের গণ্ডগোল, হজমের সমস্যা দেখা দেয়। দিনে দিনে কেমন শুকিয়ে যেতে লাগলাম। একদিন ডাক্তার আমাকে ভালো করে পরীক্ষা করে বললেন, আপনার জন্ডিস সেরে গেছে, কিন্তু শরীরে আরো অন্য রোগ বাসা বেঁধেছে। আপনার জলবায়ু পরিবর্তনের প্রয়োজন। অন্য কোনো জায়গা থেকে মাসখানেকের জন্য ঘুরে আসুন। কোথায় যাই বলুন তো ডাক্তারবাবু? যাওয়ার জায়গার কি আর অভাব আছে? দীঘা, পুরী, দার্জিলিং, নর্থ বেঙ্গলের অনেক ভালো জায়গা আছে, যেখানে খুশি যেতে পারেন। শুধু এই কলকাতায় থাকা চলবে না। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে গেলেন। সারাদিন ঘরের মধ্যে বিছানায় চাদর গায়ে শুয়ে থাকি বলে বিকালের দিকটা একটু কষ্ট করে পার্কে গিয়ে বসি। আজও গিয়েছিলাম পার্কে। পার্কটা বেশ নিলিবিলি, তাই এখানে বসতে ভালোই লাগে। হালকা মিঠে বাতাসের ঢেউ ছুটে যাচ্ছে মাঝে মধ্যে। নীল আকাশের ওপরে ছেঁড়া ছেঁড়া মেঘ ভেসে যাচ্ছে। দূরের বড় বড় রাক্ষুসে বাড়িগুলোর পেছনে সূর্য অনেকক্ষণ আগেই অস্ত গিয়েছে। চারিদিকে আবছা হয়ে সন্ধে নেমে আসছে। উঠে যাব এমন সময় একটা পরিচিত কণ্ঠে সেদিকে ঘুরে তাকালাম। এ তন্ময় না? আমরা কলেজে পড়তাম একসাথে, মনে নেই? আমার অসুস্থ মন স্মৃতির পাতা হাতড়াতে শুরু করলো। তারপর আমার হঠাৎ মনে পড়ে গেল, এ তো আমার কলেজের এক বন্ধু নিখিল। প্রথম দেখে চিনতে পারিনি, কারণ কলেজে পড়ার সময় নিখিলের এক মাথা বড় বড় চুল আর মুখে দাড়ি গোঁফের জঙ্গল ছিল, কিন্তু এখন তার চেহারার ঘোরতর পরিবর্তন ঘটেছে। মাথার চুল পরিপাটি করে কাটা, মুখে দাড়ি পরিষ্কার করে কামানো, শুধু একটা গোঁফ আছে। আরে তুমি এখানে? এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দেখে ভিতরে ঢুকে এলাম। কি হাল হয়েছে চেহারার! আমার সমস্ত অসুখের কাহিনী তাকে বললাম। ডাক্তার তো ঠিকই বলেছে, এই কলকাতায় পড়ে থাকলে জীবনেও তোমার রোগ সারবে না। তুমি বরং ধবলপুর থেকে ঘুরে এসো। কিন্তু সব কিন্তুর উত্তর দিচ্ছি, আগে একটু ধৈর্য ধরো। ধবলপুরে নিভূত নীর নামে একটা পুরানো বাড়ি আছে। সেটা আমার বাবা বছরখানেক আগে কিনেছিল। আমিও মাঝে মধ্যে গিয়ে থাকি। তুমি গিয়ে থাকো, দিন দশেকের মধ্যে শরীর সুস্থ হয়ে যাবে, এই আমি কথা দিলাম। আর দেরি করো না, কালই বেরিয়ে পড়ো। নিখিলের কথা মতো ট্রেনে চেপে রওনা দিলাম ধবলপুরের উদ্দেশ্যে। রাত 9টা নাগাদ ট্রেন এসে ঢুকলো ধবলপুর স্টেশনে। রাত অনেক হলেও চিন্তার কারণ ছিল না। নিখিল বলে দিয়েছিল স্টেশনে নেমে কাউকে জিজ্ঞেস করলে নিভূত নীর বাড়ি দেখিয়ে দেবে। এদিকে আবহাওয়ার মধ্যে একটা শীত শীত ভাব। ট্রেন চলে যাওয়ার পর লণ্ঠন হাতে একজন লোককে এগিয়ে আসতে দেখলাম আমার দিকে। এই সম্ভবত স্টেশন মাস্টার। কাছে এসে বললেন, কি মশাই, নতুন লোক মনে হচ্ছে? আজ্ঞে হ্যাঁ, এই অঞ্চলে আমি নতুন এলাম। নিভূত নীর বাড়িটা কোথায় বলতে পারেন? কেন বলুন তো? এই সেখানে তো কেউ থাকে না। সে বাড়ি তো আজ বহুদিন যাবৎ জঙ্গল হয়ে পড়ে আছে। মনে মনে ভাবলাম, এ লোকটা নিশ্চয়ই বাড়িটা সম্বন্ধে বিশেষ কোনো খোঁজ খবর রাখে না। যদি জঙ্গল হতো তাহলে কি নিখিল আমাকে আসতে বলতো? সে বাড়ি কোন দিকে একটু যদি বলে দেন। স্টেশন থেকে নেমে যে রাস্তা ডান দিকে চলে গেছে
সেটা ধরে গিয়ে একটা পুরানো কালী মন্দির পড়বে, সেটাকে বাঁ হাতে রেখে সামনে এগিয়ে যাবেন। একটা বাঁশবন পড়বে, সেটা পার করেই পাঁচিল ঘেরা নিভূত নীর বাড়ি দেখতে পাবেন। আগে আপনাকে অনেক 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 ধন্যবাদ, এখন আসি। এই বলে আমি তার সামন দিয়ে চলে আসতে আসতে লক্ষ্য করলাম স্টেশন মাস্টার অবাক হয়ে আমার দিকে দেখছে। আমি স্টেশন থেকে নেমে লাল কাঁকড় বিছানো মাটির ওপর দিয়ে খচমচ শব্দ তুলে হেঁটে চলেছি। মাথার ওপর নক্ষত্র খচিত ঝকঝকে ছায়াপথ, এক ফালি বাঁকা চাঁদের আলো চারিদিকে মলিন হয়ে ছড়িয়ে আছে। হালকা জ্যোৎস্নাতে চারিদিকের উঁচু নিচু পাথুরে ভূমির রূপ আবছা হয়ে ফুটে আছে। দৈত্যাকার জঙ্গল একত্রে বনভূমিকে পাহারা দিচ্ছে। কিছুক্ষণ হাঁটার পরে সেই পুরানো কালী মন্দির আর বাঁশবন পড়ল। বাঁশবনের মধ্যে জোনাকির মেলা। আরও কিছুটা হেঁটে একটা পুরানো দিনের বাড়ি দেখতে পেলাম, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা। একসময় বাড়ির অবস্থা ভালোই ছিল, এখন বাড়ির দোতলার কার্নিশে ছাদের উপর জায়গায় জায়গায় বড় বড় অসত্যের চারা গজিয়ে উঠেছে। দেওয়ালগুলোতে শ্যাওলা জমে পুরু হয়ে আছে। সামনে এগিয়ে গিয়ে লোহার গেট ঠেলতেই একটা বিশ্রী শব্দ করে গেটটা খুলে গেল। ভেতরে ঢুকে দরজায় টোকা দিলাম। ভেতর থেকে হালকা ধরা গলায় কথা এলো, কে বাইরে? কে? আমি। আবার কথা এলো, কে? আমি নিখিলের বন্ধু, কলকাতা থেকে আসছি, আমার আসার কথা ছিল। তারপরে খুট করে শব্দ করে দরজাটা খুলে গেল। হাসি মুখে নিখিল বাইরে বেরিয়ে এলো। আয় আয়, ভিতরে আয়। আরে তুমি এখানে, আর ভিতরে ওটা কার গলা? ওটা আমারই গলা, তোমার সাথে একটু মজা করছিলাম। তুমি আসবে মনে করে আর বাড়িতে বসে থাকতে পারলাম না। ভাবলাম দুই বন্ধুতে মিলে একসাথে বেশ ছুটি কাটানো যাবে। তা ভালোই হয়েছে, আগে বললে না কেন, একসাথে আসতাম। আরে একসাথে কি আর আসার উপায় আছে? যতই হোক তুমি আমার অতিথি, বাড়িটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়াও তো আমার কর্তব্য, তাই আগে চলে এলাম। এসো ভিতরে এসো, আর বাইরে দাঁড়িয়ে থেকো না। নিখিলের পিছন পিছন একটা ছোট পরিপাটি ঘরে গিয়ে ঢুকলাম আমি। এই তোমার ঘর, সব পরিষ্কার করানো আছে, তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, আমি বাইরে খাবার ঘরে আছি। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন খাবার ঘরে উপস্থিত হলাম, দেখলাম নিখিল টেবিলের এক প্রান্তে বসে আছে। টেবিলের উপর প্লেট ভর্তি ভাত, ডাল, আলু ভাজা, মাংসের কারি। সামনের একটা চেয়ারে বসলাম। এই তুমি খাবে না? হ্যাঁ, আমার খাওয়া হয়ে গিয়েছে। এতটা পথ চলে এসে খিদেও পেয়েছিল, খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে পরম তৃপ্তি ভরে ঢেঁকুর উঠল। রান্না বান্না কিন্তু চমৎকার। রান্না করে কে? ঠেকুয়া নামে এক চাকর আছে, এই অঞ্চলের লোক। ওর হাতের রান্না খুব ভালো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দেরি করো না, অনেক রাত হলো, যাও গিয়ে শুয়ে পড়ো। ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। বিছানায় শোবার কিছুক্ষণের মধ্যেই নিদ্রা আমার দু চোখে নেমে এলো। এতটা রাস্তা আসার ফলে খুব ক্লান্ত ছিলাম। রাত তখন কত হবে আমি জানি না। আমি গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ মুখের উপর একটা ঠান্ডা শীতল নিঃশ্বাসের অনুভূতি পেলাম। ঘুমের মধ্যেই বুঝতে পারলাম কেউ কেউ আমার মুখের ওপর ঝুঁকে আমাকে দেখছে। আমি ঘুম জড়িত দু চোখ মেলে দেখলাম বাইরে থেকে ম্লান চাঁদের আলো ঘরের মধ্যে এসে ঢুকছে। সেই আলোতেই আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়িয়ে আছে এক ভয়াবহ কঙ্কালসার মূর্তি। চোখের জায়গা দুটো ঢুকে গিয়ে কালো কালো দুটো গহ্বরের সৃষ্টি হয়েছে। তার শীতল নিঃশ্বাস বরফের ছোঁয়ার মতো ঠেকছে আমার শরীরে। আমি অস্ফুট স্বরে চিৎকার করে উঠলাম, বাবারে! তারপর ভয়ে দু চোখ বন্ধ করে নিলাম। পরক্ষণে নিখিলের গলার শব্দে চোখ খুললাম। কি হলো? কি হলো?
মাথার কাছে একটা বিভৎস মুখ দেখতে পেলাম। এই স্বপ্ন দেখেছো? দূর, এবার দেখছি আমাকেই তোমার কাছে শুতে হবে। না না না, কোনো অসুবিধা হবে না। এই ঠিক তো? না তো আমার শুতে কোনো আপত্তি নেই। না না, কোনো অসুবিধা হবে না। নিখিল চলে গেল। আমি বিছানায় শুয়ে আবার কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। সকালে দরজায় ঠক ঠক শব্দ শুনে গিয়ে দরজা খুললাম। নিখিল ঘরের মধ্যে ঢুকে এসে বলল, ঘুম কেমন হলো? ফার্স্ট ক্লাস, তাই তো? আমি বলেছিলাম না? আমার ঘুম না হয় ফার্স্ট ক্লাস হলো, কিন্তু তোমার ঘুমের ব্যাঘাত ঘটল যে। আমার ঘুমে ব্যাঘাত? কই না তো। মাঝরাতে কি সব উল্টোপাল্টা স্বপ্ন দেখে চিৎকার করলাম, তুমি আমার ঘরে এলে। নিখিল অবাক হয়ে, আমি রাত্রে তোমার ঘরে এসেছি? চিৎকার শুনে? হতেই পারে না। কাল রাত্রে ওই যে শুয়েছি, এক ঘুমে সকাল। তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছো। স্বপ্ন? সে কি করে হতে পারে? তুমি এসে বললে যে আজ রাতটা তোমার সাথে থাকবো কিনা। তুমি দুঃস্বপ্ন দেখেছো। তোমার ঘরের দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল। আমি আসবই বা কি করে, আর তোমার সাথে কথা বলবোই বা কি করে? তুমি দুঃস্বপ্ন দেখেছো। ছাড়ো, এখন চলো, চা টোস্ট দিয়ে জমিয়ে ব্রেকফাস্ট করবে, চলো। ব্রেকফাস্ট টেবিলে বসে ভাবলাম, সত্যিই তো রাত্রে তো দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তাহলে নিখিল ঢুকবে কি করে? কিন্তু স্বপ্ন এত স্পষ্ট হয়। এমন সময় নিখিল গলা উঁচিয়ে ডাক দিল, ঠেকুয়া, এই ঠেকুয়া, বাবুর জন্য চা আর জল খাবার নিয়ে আয়। খানিকক্ষণ পরে যে লোকটা চায়ের প্লেট এবং বিস্কিট হাতে সামনে এসে দাঁড়ালো, তাকে দেখে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। কালকে রাত্রে যে ভয়ঙ্কর মূর্তি আমার মাথার কাছে দাঁড়িয়েছিল, তার মুখের সাথে এর মুখের বিস্তর মিল। শুধু এর চোখের মণি আছে, আর তার চোখে কোনো মণি ছিল না। তেমনি কঙ্কালসার দেহ। চা জল খাবার নামিয়ে দিয়ে ঠেকুয়া চলে গেল। লোকটার চেহারা দেখলে বুকের ভেতরটা কেমন করে ওঠে, তাই না? চেহারার আর কি আছে ভাই, ভেতরের খোলটা তো সবার একই। আর এই অঞ্চলে যাকে তাকে কাজে নেওয়া যায় না। ঠেকুয়া বিশ্বাসী লোক, রান্নাবান্নাও করে ভালো। চা জল খাবার শেষ করে স্নান সেরে ফিরে এসে দেখলাম সারা বাড়িতে নিখিল কোথাও নেই। ঠেকুয়া সামনে দিয়ে যাচ্ছিল, তাকে ডেকে জিজ্ঞেস করলাম, এই নিখিল কোথায় গেল বলো তো? দাদা বাবু এমনই মাঝে মধ্যে এদিক ওদিক চলে যান, অনেক রাতে বাড়ি ফেরে। এই বলে সে সেখান থেকে চলে গেল। মনে মনে ভাবলাম, কি অদ্ভুত ব্যাপার, দুজনে একসাথে ঘুরতে বেরোবো ভাবলাম, সে একার মতো বেরিয়ে পড়ল। যাক, তবে হয়তো কোনো দরকারি কাজে বেরিয়েছে। তাহলে আজ আর কোথাও বেরোবো না। সারাদিন বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়ে কোনো মতে সময় কাটিয়ে দিলাম। তখনও নিখিল ফেরেনি। ঠেকুয়া নিজের কাজ করে বাড়ি চলে গেছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। খানিকক্ষণের মধ্যেই আমার দু চোখে ঘুম নেমে এলো। মাঝরাতে একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে আমার ঘুম ভেঙে গেল। শব্দটা আমার জানলার বাইরে থেকে আসছে। বিছানা থেকে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। তারপর যে দৃশ্য আমি দেখলাম, তাতে আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো। পিঠের শির দাঁড়া বেয়ে একটা হিমশীতল স্রোত উপরের দিকে উঠে আসতে লাগলো। আমার ঘরটা বাড়ির পেছনের দিকে। এই পিছন দিকটাতেও বাইরে বেরোনোর একটা লোহার গেট আছে। মলিন জ্যোৎস্নায় দেখলাম তার ওপর দুটো নরকঙ্কাল বসে আছে এবং মৃদু মৃদু দোল খাচ্ছে। লোহার মরচে পড়া দরজায় ঘষা লেগে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছে। নরকঙ্কাল দুটো থেকে থেকে খিলখিল করে হেসে উঠছে। সে দৃশ্য দেখে ভয়ে আমার মুখ দিয়ে একটা চিৎকার বেরিয়ে এলো। তক্ষুনি কঙ্কাল দুটো আমার দিকে ঘুরে দেখলো এবং চাঁদের আবছা আলোয় দেখলাম ধীরে ধীরে কঙ্কাল দুটো শরীরী রূপ ধারণ করছে।
তারা পূর্ণরূপে ফিরে এলে দেখলাম এটা সেই বিভৎস চেহারার ঠেকুয়া চাকর আর নিখিল। তারা হাত নেড়ে ভয়ঙ্কর কণ্ঠে ডাকতে লাগলো, এসো বন্ধু, আমরা কত মজা করব সারা রাত ধরে। এসো আমাদের সাথে খেলবে, এসো। ও আসেন বাবু, সারা রাত ভারী জমাটি খেলা হবে, চলে আসেন বাবু। আমি ভয়ে কাঁপতে কাঁপতে জানলার কাছ থেকে সরে গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাড়ের ঠক ঠক শব্দ পুরো বাড়ির চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সমস্ত অপ্রাকৃতিক শব্দ মিলিয়ে এলো। কোনো মতে ব্যাগ গুছিয়ে নিভুত নীড় থেকে বেরিয়ে আসতে যাচ্ছি, তখন মনে হচ্ছে এই বুঝি সামনে নিখিল বা একটা নরকঙ্কালকে বসে থাকতে দেখব। তাড়াতাড়ি পথ হেঁটে কোনো মতে পৌঁছে গেলাম স্টেশনে। বাইরে ব্যাগ রেখে স্টেশন মাস্টারের ঘরে হুমড়ি খেয়ে ঢুকলাম। মশাই মশাই, একটু জল দিন। স্টেশন মাস্টার আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি বেঁচে আছি এটাই বোধহয় তিনি বিশ্বাস করতে পারছেন না। তিনি এক গ্লাস জল আমার দিকে এগিয়ে দিলেন। জল ভর্তি গ্লাস হাতে তুলে নিয়ে ঢক ঢক করে নিঃশব্দে খেয়ে ফেললাম। আপনি বসুন, শান্ত হন। তখনও আমার নিঃশ্বাস প্রশ্বাস ক্রমাগত বেড়েই চলেছে। আমি চেয়ারে ধপ করে বসে পড়লাম। তারপর কাল রাতের এবং কয়েকদিনের সমস্ত ঘটনা তাকে বর্ণনা করলাম। তিনি শুনতে শুনতে ভয়ে চমকে উঠলেন। সমস্ত গল্প শোনা হলে তিনি বললেন, আজ থেকে বছরখানেক আগে নিভুত নীরের সিলিং থেকে ঠেকুয়ার ঝুলন্ত দেহ পাওয়া যায়। আত্মহত্যা? জানি না মশাই, পুলিশ তদন্ত করেও কোনো রকম এই সমাধান করতে পারেনি। এই ঘটনার আগে নিখিল, মানে আপনার বন্ধু, এ বাড়িতে প্রায় আসতো ছুটি কাটাতে। তখনই তার সাথে আমার যা অল্প বিস্তর আলাপ, কিন্তু এই চাকর মারা যাওয়ার পর থেকে তিনি প্রায় আসা বন্ধই করে দিলেন। আর বাড়িটারও বেশ কিছুদিনের মধ্যে দুর্নাম রটে গেল। গাঁয়ের অনেকেই নাকি দেখেছে ঠেকুয়া সদর দরজার উপর পা ঝুলিয়ে বসে থাকে। এই দিন পাঁচেক আগে এই খবরের কাগজে দেখলাম। এই যে খবরের কাগজটা, এই দেখুন। বলে আমার হাতে একটা খবরের কাগজ তুলে দিলেন স্টেশন মাস্টার। আমি কোনো মতে সেটা পড়লাম। লরির চাকার তলায় পিষে মৃত্যু নিখিল মণ্ডলের। লাশের অবস্থা এতই সঙ্গীন যে বেলচার মাধ্যমে দেহ তুলতে হয়েছে। আর বেশিক্ষণ সেখানে বসিনি। মিনিট পাঁচেকের মধ্যে একটা ট্রেন ছিল, তাতে উঠে বসলাম। এমন ভয়াবহ অভিজ্ঞতা আমার জীবনে আগে কখনো হয়নি, না আর কখনো হয়নি। ট্রেনে বসে বসে ভাবতে লাগলাম, পার্কে আমার সাথে দেখা করে আমায় নিভুত নীরে এনে মেরে ফেলতে কি চেয়েছিল, কিন্তু হাতের কাছে পেয়েও মেরে ফেললো না কেন? হাতের কাছে পেয়েও ছেড়ে দিল কেন? সে কথা আমি আজও বুঝতে পারিনি। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।